ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের, না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে। অনিশ্চয়তার পথে দেশ, সতর্কবার্তা বিএনপি নেতাদের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই যেটা আপনি ওয়াদা করেছিলেন দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো, আর যদি আপনি কানে না তোলেন তাহলে সবার জন্যই খারাপ। এই সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, এই বিষয়গুলো তো সকলের মনে কাজ করছে। আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোজ। নিবন্ধন স্থগিতাদেশ তুলে নেওয়া ছাড়া ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালো ইসি। নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্লকেটে আটকা নগর ভবন, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ। আইনি জটিলতায় শপথ পড়ানো যাচ্ছে না, দাবি উপদেষ্টা। জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, 22 মে জামিন শুনানি। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা, আইনি প্রতিকারের আশা। ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাৎ, এস আলমের বিরুদ্ধে মামলা। পলাতক অর্থ পাচারকারীদের বিদেশি নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেবে সরকার, জানালেন গভর্নর। এবং রাস্তার পাশে বসানো যাবে না গরুর হাট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাক শ্রমিকের বোনাস দিতে হবে এ মাসেই, জুনের 3 তারিখের মধ্যে বেতন দেওয়ার আহ্বান। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই বার্তা দেন তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। যুক্তরাজ্যের লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রসঙ্গ। রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, খুনের শিকার হয়েছে। যে আমাদের কখনো ওই গুণ ছিল 6 মাস গুণ ছিল, আমাদের বহু সহকর্মী আছে আমাদের, ওকে আল্লাহ আমাদের পেয়েছে, অনেকে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপি হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে, কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। দেশ গঠনে ঐক্য, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চিত প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রত্যেকের কাছে আমার অনুরোধ। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম।
দল মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভোট ছাড়া বাকি সব কিছু করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে। রাষ্ট্র কাঠামো মেরামতের নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূর করার দাবিতে 12 দলীয় জোটের আলোচনা সভা। এতে যোগ দিয়ে নির্বাচন, সংবিধান সংশোধন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এখানে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল, তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো বাধা নেই। জোট তৈরির জন্য বিলম্ব করা হচ্ছে কিনা প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান। বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট। সংবিধান পরিবর্তন চালা হবে না। এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত। নির্বাচন ছাড়া সবকিছু করছে সরকার। বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, এইখানে কোনো কনসালটেশন হয়নি এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে, এন্ড trying to prove what? যেরকম পোর্টাল একটা ডিসিশন আপনি দেখেছেন, একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এগুলোতে ইনভলভ হওয়ার দরকার আছে। এদিন বিকেলে সিলেটে দলের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচিতে যোগ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের পরিণতি ভালো নাও হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আদালতের বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য। তারা রাজনীতি করতে পারবে কিনা। পরবর্তী নির্বাচনটা ডিসেম্বরের ভিতরেই, যেটা আপনি ওয়াদা করেছিলেন, দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো। আর যদি আপনি কানে না তোলেন, অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দিহান। এছাড়াও নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ কর্মশালায় যোগ দিয়ে একথা বলেন তিনি। নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে। কোন রাজনৈতিক দলরা? যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত। যেহেতু আপনি যে দলের নাম বললেন, সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। ইশরাক হোসেনের সমর্থকদের ব্লকেডে আটকা নগর ভবন। প্রধান ফটকে তালা ঝুলিয়ে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন তারা। শপথ গ্রহণে গড়িমসির অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের। উপদেষ্টা বলছেন, আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতায় সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন এলাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয় টানা বিক্ষোভ সমর্থকদের। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের। বিক্ষোভের পঞ্চম দিনে সোমবার সকাল থেকেই নগর ভবন ব্লকেডে আটকা। প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ইশরাক সমর্থকরা। বলেন, শপথ পাঠ করিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত চলবে আন্দোলন। ঢাকাবাসীর জনদুর্ভোগ কমানোর জন্য অতি দ্রুত জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া হোক। দ্রুত ইশরাক সাহেবকে শপথ করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। আদালতের রায় ও গ্যাজেট প্রকাশের পরও শপথ পড়ানোই গড়িমসি স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইশরাক সমর্থকরা। অদৃশ্য কারণে তারা এটাকে
কালক্ষেপণ করে ইশরাক হোসেনকে এখনো শপথ গ্রহণ করাচ্ছেন না। আমরা দেশের নগরের এই ঢাকা নগরের শান্তি চাই। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরে কেন স্থানীয় সরকার মন্ত্রণালয় আসিফের নির্দেশনায় কেন শপথ নিচ্ছে না? তবে স্থানীয় সরকার উপদেষ্টার দাবি, শপথ নিয়ে আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতার কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। আন্দোলনকারীদের দাবি, শপথ নিয়ে কোনো জটিলতা নেই, ইচ্ছে করে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এই রিট মামলায় কিন্তু কোনো আদেশ হয়নি, এই রিট মামলা এখনো কোর্ট গ্রহণ করেনি, অথচ তিনি বলছেন যে এইটা নিয়ে একটি রিট মামলা থাকায় এ ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না, করা যাচ্ছে না। যে চেতনা নিয়ে, যে আদর্শ নিয়ে জুলাইয়ের বিপ্লব ঘটেছিল, সে চেতনার সাথে এটা যায় না, এই মিথ্যে কথা যায় না। এদিকে বিক্ষোভের কারণে নগর ভবনে স্বাভাবিক কার্যক্রম বন্ধে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। আগামীকালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে সিলেটে দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন জনাব ইঞ্জিনিয়ার ইশরাক, ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। তাইলে কি এটা আইনের শাসন হলো? আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। জুলাই হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কাশিমপুর কারাগারে পাঠিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ফ্যাসিস্টের সহযোগী হিসেবে আন্দোলন দমনে অর্থের যোগান দেওয়ার পাশাপাশি শেখ মুজিবের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আসামিপক্ষের দাবি, আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া। এদিকে নুসরাতের গ্রেফতারের ঘটনাকে বিব্রতকর উল্লেখ করে আইনি প্রতিকারের আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ছাত্র জনতার পাশে দাঁড়ান সবুজ অঙ্গনের অনেকেই, তবে কেউ কেউ বিপক্ষেও অবস্থান নেন। এরই প্রেক্ষাপটে হত্যা চেষ্টার মামলার আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ভাটারা থানায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার ফারিয়াকে তোলা হয় আদালতে। এ সময় অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায় তাকে। শুনানির শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া, ছিলেন ফ্যাসিস্টের সহযোগী। যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া, আন্দোলনে তিনি জড়িত নন। রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশের প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো। সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলেও আশা প্রকাশ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। তবে নুসরাতের গ্রেফতার নিয়ে সমালোচনাকে সংস্কৃতি উপদেষ্টার ব্যক্তিগত মত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, ইনভেস্টিগেশন শেষ হইলে ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো আমি বলতে পারবো না। তদন্তে নির্দেশ প্রমাণ হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিগত সরকারের সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ লুটপাটে ৪৩ জনকে আসামি করা হয়েছে। পতিত আওয়ামী লীগের শাসনামল জুড়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেন এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে। বিএফআইইউ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক বলছে অন্তত 4 ব্যাংক থেকে 1,78,000 কোটি টাকা সরিয়েছে এস আলম গ্রুপ। পট পরিবর্তনের পর অনুসন্ধানে নেমে মিলেছে ভয়াবহ ব্যাংক লুটের প্রমাণ। সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট 43 জনকে আসামি করে আলাদা দুটি মামলা করেছে দুদক। পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশেষ ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগে এস আলম সহ 37 জনের বিরুদ্ধে দুদকে একটি মামলার অনুমোদন হয়েছে। আমাদের যে দুটি মামলা অনুমোদন হয়েছে সেই দুটি মামলায় 1100 কোটি টাকার মতো আত্মসাৎ করা হয়েছে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন, ওয়াহিদুর রহমান সহ 3 জনের বিরুদ্ধে দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহায় এবছর রাস্তার পাশে কোনো গরুর হাট বসানো যাবে না। সকালে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস চলতি মাসেই পরিশোধ করতে হবে, আর বেতন পরিশোধ করতে হবে জুনের 3 তারিখের মধ্যে। গাড়িগুলি যেটা আছে গরু যে নামাবে এটা রাস্তায় নামাইতে পারবে না, তাদের ভিতরে নিয়ে যেতে হবে, হাটের ভিতরে নিয়ে নামাইতে। ট্রাক বা নৌকায় যেইগুলি আসতেছে গরু আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। কোনো বাস জাহাজ আছে বা ট্রেন অতিরিক্ত যাত্রী কেউ নিতে পারবে না। এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন, তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে এগুলি যেন অতিরিক্ত পশু যেন না আনে, এই জন্য তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। এবং এটা ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে, আইন ভঙ্গ করবে, তাদের এগেইনস্টে অ্যাকশন নেবে। এবার বাণিজ্যের সংবাদ। ভারতকে এড়িয়ে এয়ার ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ইউরোপ আমেরিকার ক্রেতার কাছে তৈরি পোশাক পাঠানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সরকারের অনুমতি পেলে চলতি মাসেই শুরু হবে এয়ার শিপমেন্ট। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কার্গো ভিলেজের 2টি স্ক্যানার মেশিনে এখন সচল। প্রতিনিয়ত কর্মকর্তারা সেগুলোর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। খালি করে রাখা হয়েছে 170 এবং 120 মেট্রিক টন পণ্য ধারণ সক্ষমতার 2টি ওয়্যার হাউস। ওয়েট মেশিন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতিও স্থাপনের কাজ শেষের পথে। দ্বিপাক্ষিক একটা মিটিং হয়েছে সিভিল এভিয়েশনের সঙ্গে, তারা এখানে বড় আকারে শুরু করতে চায়। তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেখে গিয়েছে এবং তারা আমাদের কিছু পয়েন্ট দিয়েছে, ওই কাজগুলি হওয়ার পর হয়তো বা তারা শুরু করবে। 2টি ইপিজেডের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে 400-র বেশি গার্মেন্টস কারখানা থাকলেও এয়ার শিপমেন্টের ক্ষেত্রে পিছিয়ে ছিল চট্টগ্রাম থেকে আসলে কার্গো এক্সপোর্ট করার জন্য কোনো চট্টগ্রাম বন্দরের কোনো ফ্যাসিলিটি ছিল না, যার ধরুন আমাদের যেগুলো এয়ার শিপমেন্ট করতে হয় সেটা আমরা ঢাকা পাঠাতে হয়। আমরা চাইব চট্টগ্রামে এয়ার শিপমেন্টের ব্যবস্থাটা হোক, যাতে আমরা সহজে এখান থেকে এয়ার শিপমেন্ট করতে পারি। শাহ আমানত বিমানবন্দর থেকে এয়ার শিপমেন্ট চালু করতে 3টি ভাগে চলছে সংস্কার কাজ। কাস্টমস এখন থেকে তাদের এই সামনের ফ্লাইটগুলো হ্যান্ডেল করার জন্য তাদের যেই ম্যান পাওয়ার সক্ষমতা বা প্রয়োজন সেটা তারা এখানে এনশিওর করবে। চলতি বছরের প্রথম 3 মাসে 7,32,000 কেজি এবং 2024 সালে 43,12,000 কেজি কার্গো পণ্য পাঠিয়ে 3,14 লাখ টাকা আয় করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সরকারি নির্দেশনা পেলেই চলতি মাস থেকেই চট্টগ্রাম থেকে শুরু হবে ইউরোপ এবং আমেরিকায় এয়ার শিপমেন্টের মাধ্যমে গার্মেন্টস সামগ্রী প্রেরণ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ।
শাম্য হত্যার বিচার দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবি করেন নেতাকর্মীরা। টিএসসি থেকে হলপাড়া ঘুরে মশাল মিছিলটি ভিসির বাসভবনের সামনে এসে শেষ হয়। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় উপাচার্য ও প্রক্টরকে নিতে হবে বলেও দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এবার এভারেস্ট জয়ের খবর। সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ালেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে ৮৪ দিন কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে ওঠেন তিনি। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ইকরামুল হাসান শাকিল। তিনি পায়ে হেঁটে নিজের এই অভিযানের নাম দিয়েছিলেন C2 সামিট।